হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন শিক্ষাবিজ্ঞানের বড় প্রশ্নর ক্লাস আছে। আর আমরা প্রথম অধ্যায়টা পড়ছিলাম। ঠিক আছে, তোমাদের প্রথম অধ্যায়ে যে সাজেশানটা দিয়েছিলাম সেই সাজেশানের আমাদের কিন্তু এই চারটে প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। প্রথম চারটে প্রশ্ন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের তিনটে প্রশ্ন নিয়ে এই ক্লাসে আলোচনা করব। 5 দাগের প্রশ্নটা যেটা আছে, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 7 দাগের প্রশ্ন দেখো, থাস্টনের দলগত উপাদান তথ্যটি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব। আর পরের প্রশ্ন যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্য ও থাস্টনের বহু উপাদান তথ্যের মধ্যে পার্থক্য। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বছর পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে গেছে। ঠিক আছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটেই। ভালো করে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। কোথাও কোনো সমস্যা হলে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, যারা আমার কাছে ক্লাসটা নিচ্ছ। আরেকটা যে ব্যাপার, যে তোমাদের কিন্তু এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরে তোমরা যতটা পড়া হবে সেটা কিন্তু অক্টোবরের ফার্স্ট উইকে তোমাদের একটা 20 নম্বরের মক টেস্ট দিতে হবে। সেটা মাথায় রেখে একটু ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, চলো আজকে প্রশ্নগুলো এক এক করে বুঝে নাও। প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব দেখো, থাস্টনের দলগত উপাদান তথ্যটি আলোচনা করো। একটা কথা এখানে মাথায় রাখতে হবে তোমাদের, যে আগে আমরা স্পিয়ারম্যান পড়েছি। স্পিয়ারম্যান দ্বি উপাদান তথ্যের কথা বলেছে, অর্থাৎ দুটো উপাদান। আর থাস্টন কি বলেছে, দলগত উপাদানের কথা বলেছে। চলো দেখে নেওয়া যাক কি বলছে। আমেরিকান মনোবিজ্ঞানী এল থাস্টন স্পিয়ারম্যানের মতো দ্বি উপাদান তথ্যের সমর্থক নয়। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম, যেই থাস্টন কোথাকারের বিজ্ঞানী, আমেরিকান। ঠিক আছে, আমেরিকান মনোবিজ্ঞানী এল থাস্টন স্পিয়ারম্যানের মতো দ্বি উপাদান তথ্যের সমর্থক নয়। থাস্টন থাস্টন তার তথ্য প্রকাশের আগে 280 জন শিক্ষার্থীর ওপর 56 রকমের বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করেন। অর্থাৎ 56 রকমের বুদ্ধি প্রয়োগ করে দেখেছেন। ঠিক আছে, তার ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসেন যে, কি বলছে দেখো, তার ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসেন যে বহুদিক কাজের জন্য দুইয়ের বেশি উপাদানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবারে এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে এই বহুদিক কাজ কাকে বলে। বহুদিক কাজ কি? বহুদিক কাজ হচ্ছে মানসিক ক্ষমতা ও সামর্থ্যগুলোর বিকাশ সাধন, সেইটাকে বহুদিক কাজ বলে। এটা কি বলছে দেখো, বহুদিক কাজের জন্য দুইয়ের বেশি উপাদানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এর থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে মানুষের বহুদিক কাজ করার ক্ষেত্রে দুইয়ের বেশি অথচ নির্দিষ্ট সংখ্যক মানসিক উপাদানের প্রয়োজন। অর্থাৎ মানুষের যেসব বহুদিক কাজ, অর্থাৎ মানসিক ক্ষমতা এবং সামর্থ্যগুলোর বিকাশ ঘটাতে গেলে, অর্থাৎ এই বহুদিক কাজ করতে গেলে তাকে দুটো বেশি উপাদান থাকবে সেক্ষেত্রে। আর সেটা 3টে হতে পারে, 4টে হতে পারে, কিন্তু সর্বাধিক তিনি বলছেন যে 7টা উপাদান থাকবে, এর বেশি কিন্তু হবে না। এখানে একটু বোঝার আছে তোমার। কি বলছে দেখো, বলছে এর থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে যে মানুষের বহুদিক কাজ করার ক্ষেত্রে দুইয়ের বেশি অথচ নির্দিষ্ট সংখ্যক মানসিক উপাদানের প্রয়োজন হয়। তার মতে এই মানসিক উপাদানের সংখ্যা 7টি। এই মানসিক উপাদানগুলি হলো বলে, এবারে 7টা উপাদান নিচে আলোচনা করা হয়েছে। দেখো প্রথম যে পয়েন্ট আছে, দেখো 1 নম্বর যে উপাদানটা কি বলছে দেখো। 1 নম্বর উপাদানটা বলছে সংখ্যা সংক্রান্ত ক্ষমতা, যেটা এন দিয়ে দেখানো হচ্ছে, সংখ্যা সংক্রান্ত ক্ষমতা। রোজকার জীবনে গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এই ক্ষমতার দ্বারা। তাহলে কি বললাম, এই যে ক্ষমতা, ঠিক আছে, এই ক্ষমতার দ্বারা রোজকার জীবনে গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ হিসেব ফিসাব আমাদের রোজকার জীবনে করতে হয়, সেটা করা যায়। তারপরে বলছে দেখো, বাচনিক ক্ষমতা, এটাকে ভি দ্বারা দেখাচ্ছে। শব্দ ভাণ্ডার, শব্দার্থ, বোধগম্যতা মানে কোনো কিছু বোঝার ক্ষমতা, শ্রবণবোধ অর্থাৎ শোনা ইত্যাদির ক্ষেত্রে মানুষের ভাষা বিষয় এই ক্ষমতার সঙ্গে যুক্ত। ইত্যাদি ক্ষেত্রে মানুষের ভাষা বিষয় এই ক্ষমতার সঙ্গে যুক্ত। পরের পয়েন্ট কি বলছে দেখো, স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। এই প্রত্যক্ষণ মানে কি জানো তো, প্রত্যক্ষণ মানে বুঝে রাখবে চিনে নেওয়া। ঠিক আছে, প্রত্যক্ষণ মানে কি বললাম, চিনে নেওয়া। এই স্থান প্রত্যক্ষণের ক্ষমতা কি বলছে দেখো, এর সাহায্যে কোনো মানুষ বস্তুর অবস্থান, ঠিক আছে, বস্তুর অবস্থান, আকার ইত্যাদির ধারণা পায়। এই ক্ষমতার দ্বারা বস্তুর অবস্থান, আকার ইত্যাদির ধারণা পায়। বাকপটুত্ব দেখো, বাকপটুত্ব এই ক্ষমতার সাহায্যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে
স্বাভাবিক উপায়ে বাক্য গঠন শব্দ চয়নের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করতে সমর্থ হয়। অর্থাৎ এক একজন দেখবে বাকপটু হয়, অর্থাৎ সে এমনভাবে কথা বলবে প্রভাবিত হয় অনেকে, সেটাই এখানে বলছে। পরের পয়েন্ট দেখো, 5 দাগের যে পয়েন্টটা আছে দেখো, বিচার শক্তির ক্ষমতা। বিচারবোধ যুক্তিবোধের ক্ষমতা দ্বারা মানুষ কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে। অর্থাৎ মানুষ কোনো সিদ্ধান্তে উপনীত হতে গেলে তাকে বিচার করতে হবে, যুক্তি করতে হবে, মানে যুক্তিবোধের দ্বারা যুক্তি একটা থাকবে তার মধ্যে, সেটাই বলছে। 5 নম্বর হলো, এবারে আমরা 6 নম্বর যে উপাদানটার কথা বলছে, প্রত্যক্ষণমূলক ক্ষমতা। এই প্রত্যক্ষণ মানেও কি, চিনে নেওয়া, ঠিক আছে। জ্ঞানেন্দ্রিয়র সঙ্গে যুক্ত এই ক্ষমতা যা কোনো ব্যক্তিকে কোনো কিছু উপলব্ধি করতে সাহায্য করে। প্রত্যক্ষণ করা মানে কি তাহলে, উপলব্ধি করা, ঠিক আছে, অর্থাৎ চিনে নেওয়া। আমরা উপলব্ধি করতে পারবো যে এটা গরম না ঠান্ডা, ঠিক আছে, বা এটা টক না ঝাল, এইটা আর কি, ঠিক আছে, এরকম উপলব্ধি করা। তারপর দেখো স্মৃতি সম্বন্ধীয় ক্ষমতা, যেটাকে মেমোরি দিয়ে বলছে। এই ক্ষমতা হলো পুনরুদ্যোগের ক্ষমতা, যার ফলে ব্যক্তি পূর্বের অভিজ্ঞতাকে মনে করতে পারে। এবারে দেখো একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, চিত্রের মাধ্যমে যেটা বোঝাচ্ছে এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। এই যে 1 নম্বর আমি গোল দিয়েছি না, এটা আমি মুছে দেবো, কিন্তু তোমরা দেখো এরকম একটা গোল দিয়েছি, এরকম একটা গোল দিয়েছি, আর এরকম একটা গোল দিয়েছি। এই 1 নম্বরটা হচ্ছে 1 নম্বর কাজ, 2 নম্বরটা হচ্ছে 2 নম্বর, আর 3 নম্বরটা হচ্ছে 3 নম্বর কাজ। এবারে এখানে কি বলছে দেখো, 1 নম্বর কাজের ক্ষেত্রে এই যে প্রথম গোলটা আছে এর মধ্যে দেখো 4টে জিনিস পড়ছে, 1 2 3 4টে। এখানে কি বলছে দেখো, চিত্ত অনুসারে 1 নম্বর কাজের জন্য স্থান প্রত্যক্ষণ, মানে এই দেখো এসটা, সংখ্যাগত মানে এই এনটা, তারপরে ভাষাগত প্রয়োগ ভি আছে দেখো এইটা ভাষাগত প্রয়োগ, আর স্মৃতি মানে এই 4টি ক্ষমতার প্রয়োজন হচ্ছে এই মানে প্রথম কাজের ক্ষেত্রে। দ্বিতীয় কাজের জন্য দেখো ভাষাগত প্রয়োগ মানে এই ভি, ঠিক আছে, স্মৃতি মানে প্রত্যক্ষণ মানে পি, এবং যুক্তি মানে আর, ঠিক আছে। অর্থাৎ অনেকগুলো ক্ষমতা দরকার হয় যে কোনো কাজের ক্ষেত্রে, এটাই বলছে। 3 নম্বর ছবির ক্ষেত্রে দেখো ভাষাবোধের জন্য ডাব্লু, আর ভাষা প্রয়োগের জন্য ভি, প্রত্যক্ষণের জন্য পি ক্ষমতার প্রয়োজন। এইভাবে কয়েকটি মৌলিক উপাদানের সমন্বয়ে বুদ্ধি গঠিত হয়। এবারে দেখো উপসংহার একটা ছোট করে লিখবে। উপসংহারে কি বলছে দেখো, উপসংহার, মনোবিজ্ঞানী থাস্টনের দলগত উপাদান তথ্যের সমালোচনা করেছেন অনেক বিজ্ঞানী, কিন্তু এই তথ্যের ওপর ভিত্তি করে নতুন দিকের সূত্রপাত ঘটেছে, মানে এই তথ্যটার ওপরে বেস করে অন্যান্য যেসব তথ্য সেগুলোর বিকাশ ঘটেছে। এবারে যে দ্বিতীয় প্রশ্নটা ছিল দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও, যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্য আর থাস্টনের দলগত উপাদান তথ্য, অর্থাৎ যেটাকে বহু উপাদান তথ্যও বলা হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্য ও থাস্টনের বহু উপাদান বা দলগত উপাদান তথ্যের মধ্যে পার্থক্য। ভালো করে বুঝবে, এটা খুবই সহজ আছে, একটু দেখলে ভালো করে যদি মনোযোগ দিয়ে এটা বুঝে নাও না, পড়তে কিন্তু কম হবে। দেখো এদিকে লিখেছে বিষয়, এদিকে দ্বি উপাদান তথ্য, আর এদিকে বহু উপাদান তথ্য বা দলগত উপাদান তথ্য। বিষয়ের দিকে আছে প্রবর্তক, অর্থাৎ কে প্রবর্তন করেছে। দ্বি উপাদান তথ্য প্রবর্তক হলেন স্পিয়ারম্যান, দ্বি উপাদান তথ্যের প্রবর্তক হলেন চার্লস স্পিয়ারম্যান। দলগত উপাদান তথ্যের প্রবর্তক হলেন মনোবিদ থাস্টন। পরে 2 নম্বর পয়েন্ট দেখো, উপাদান কি বলছে দেখো, উপাদানের সংখ্যা। স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা 2টি উপাদানের সমন্বয়, আর থাস্টনের মতে মানসিক ক্ষমতা 7টি প্রাথমিক বা মৌলিক শক্তির সমন্বয়। পরে দেখো উপাদানের বিষয়, বলছে এই তথ্যে জি হলো সাধারণ ক্ষমতা, এস হলো বিশেষ ক্ষমতা। এখানে কি বলছে দেখো, এই তথ্যে উপাদানগুলি হলো মানে স্মৃতিশক্তি, এন মানে সংখ্যা, পি মানে প্রত্যক্ষণ, আর মানে যুক্তি, এস মানে স্থান, ভি মানে ভাষা, আর এন মানে হচ্ছে শব্দ স্বাচ্ছন্দ্য। পরের পয়েন্ট হচ্ছে সহগতি। স্পিয়ারম্যান সহগতির উল্লেখ করেন, আর থাস্টন সহগতির উল্লেখ করেননি। তারপরে দেখো উপাদানের প্রকৃতি। এই তথ্য অনুযায়ী ক্ষমতা এমন একটি শক্তি যেখানে 2টি উপাদানের প্রয়োজন হয়। এই তথ্য অনুযায়ী ক্ষমতা 7টি মৌলিক বা প্রাথমিক শক্তির সমন্বয়। পরে পয়েন্ট দেখো, প্রাচীন তথ্য। এই তথ্যটি রাজতন্ত্রবাদের ওপর ভিত্তি করে হয়েছে, আর এই তথ্যটি সামন্ততন্ত্রবাদের ওপর ভিত্তি করে হয়েছে। লাস্ট আছে প্রয়োগ। এই তথ্য শিশুর মানসিক
গঠন বুঝতে অধিক কার্যকারী, আর এই তথ্য বয়স্কদের মানসিক গঠন বুঝতে অধিক কার্যকারী। এবারে আমরা আজকে ক্লাসে 3 নাম্বার যে প্রশ্নটা বলেছিলাম তোমাদের, সেই প্রশ্নটা দেখো। আগ্রহের সংজ্ঞা দাও এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। আগ্রহ মানে দেখো ইন্টারেস্ট, ঠিক আছে, কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট থাকা অর্থাৎ আগ্রহ, সেটা খেলা হতে পারে, ছবি আঁকা হতে পারে, গান হতে পারে, এটা একটু বলে দিলাম। এবার দেখো, আগ্রহ বা অনুরাগের ইংরেজি প্রতিশব্দ হলো ইন্টারেস্ট। কি বললাম? আগ্রহ বা অনুরাগের ইংরেজি প্রতিশব্দ হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট এটি একটি ল্যাটিন শব্দ, এটি একটি ল্যাটিন ভাষা যার অর্থ হলো ইট ম্যাটার্স। আরেকবার শুনবে, আগ্রহ বা অনুরাগের ইংরাজি প্রতিশব্দ হলো ইন্টারেস্ট। এটি একটি ল্যাটিন ভাষা যার অর্থ হলো ইট ম্যাটার্স, অর্থাৎ আমাদের অনুরাগ, বলছে আমাদের অনুরাগের বিষয়বস্তু হলো সেগুলি যেগুলি আমাদের স্বার্থের সঙ্গে জড়িত। অর্থাৎ অনুরাগ অর্থাৎ আমরা ভালোবাসি কোন বিষয়গুলোকে, যেগুলো আমাদের স্বার্থের সঙ্গে জড়িত। মনোবিদদের মতে অনুরাগ হলো এক প্রকার মানসিক অভিজ্ঞতা। মানসিক অভিজ্ঞতা যেমন খেলাধুলা, বই পড়া, গান করা ইত্যাদির প্রতি অনুরাগ। তারপরে দেখো, বলছে আগ্রহের ওপর মনোবিজ্ঞানীরা যে সমস্ত, বলছে আগ্রহের ওপর মনোবিজ্ঞানীরা যে সমস্ত সংজ্ঞা দিয়েছেন, আগ্রহ বা অনুরাগের যে সমস্ত সংজ্ঞা দিয়েছে, দেখো প্রথম সংজ্ঞা 1 নম্বর, মনোবিজ্ঞানী ড্রিভার, ডয় রফলা হস্যই আছে, ড্রিভার বলেছেন আগ্রহ হলো এক প্রকার গতিশীল মানসিক প্রবণতা, এক প্রকার গতিশীল মানসিক প্রবণতা। তারপরে দেখো, মনোবিজ্ঞানী ক্রো অ্যান্ড ক্রো বলেছেন আগ্রহ বলতে ব্যক্তির কোনো বিশেষ বস্তুর প্রতিক্রিয়া, ভালো করে শুনবে, আগ্রহ বলতে ব্যক্তির কোনো বিশেষ বস্তুর প্রতি ক্রিয়া বা অন্য ব্যক্তির প্রতি মানসিক আকর্ষণকে বোঝায়। তাহলে কি, কোনো বিশেষ বস্তুর প্রতি হচ্ছে ক্রিয়া বা অন্য ব্যক্তির প্রতি মানসিক আকর্ষণকে বোঝায়। তারপরে মনোবিজ্ঞানী রসের মতে, রস একজন মনোবিজ্ঞানী, ইনি কি বলেছেন দেখো, অনুরাগ অভিজ্ঞতার অপেক্ষা পেশনমূলক হয়। এই পেশনা শব্দের অর্থ তোমাদের আগের ক্লাসে বলেছি মোটিভেশন, ঠিক আছে, অর্থাৎ মোটিভেশন মানে বোঝো যে উদ্বুদ্ধ করা, ঠিক আছে, এটাই বলছে দেখো, অনুরাগ অভিজ্ঞতার অপেক্ষায় পেশনামূলক হয়। অনুরাগ কি অভিজ্ঞতার থেকে বেশি উদ্বুদ্ধ করে, ঠিক আছে। অনুরাগের বিষয়বস্তুকে কেন্দ্র করে পক্ষপ সংগঠিত হয়। পক্ষপ মানে কি, ফল লাভ, ঠিক আছে। অনুরাগ যদি থাকে একটা জিনিসের প্রতি, যে তুমি বড় হয়ে এই জিনিসটা করবে, তুমি এই কাজটা করবে, তোমার যদি সেটার প্রতি অনুরাগ থাকে তাহলে তুমি কিন্তু পক্ষপ লাভ করবে, অর্থাৎ ফল পাবে তার। তারপরে দেখো, মনোবিদ লভেল বলেছেন বিশেষ ধরনের কাজের প্রতি মানুষের প্রবণতাই হলো আগ্রহ। এবারে দেখো, উপরিক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে বলা যায় যে আগ্রহ হলো মানব মনের এমন এক স্থায়ী প্রবণতা যা ব্যক্তির সুপ্ত মনোযোগটিকে গতিশীল করে এবং ব্যক্তিকে বহুমুখী কর্মসম্পাদনে উদ্বুদ্ধ করে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি আছে দেখো, তারপরে একটু বুঝে নাও যে এবারে আমরা আগ্রহের কি পড়ব, আগ্রহের গুরুত্ব, ঠিক আছে, এটা একটু দেখে নাও, আগ্রহের গুরুত্ব। আধুনিক শিক্ষায় শিশুর সামগ্রিক জীবন বিকাশে আগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকবার শুনবে, বলছে আধুনিক শিক্ষায় শিশুর সামগ্রিক জীবন বিকাশে আগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে আগ্রহ কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম পয়েন্ট কি বলছে দেখো, বিষয়বস্তু নির্বাচন। এখানে কি বলছে দেখো, আগ্রহ শিক্ষার্থীকে বিষয়বস্তু নির্বাচনে সাহায্য করে। বিষয়বস্তু শিশুর আগ্রহের সঙ্গে যুক্ত হলে সেই বিষয় সহজে আয়ত্ত হয় এবং অনুশীলনে আনন্দ পাওয়া যায়, ঠিক আছে, সহজে আয়ত্ত হয় এবং অনুশীলনে আনন্দ পাওয়া যায়। মনোযোগ বৃদ্ধি, এখানে কি বলছে দেখো, মনোযোগ বৃদ্ধি, কোনো বিষয়ে অনুরাগ সৃষ্টি হলে সেই বিষয়ে শিক্ষার্থীর মনোযোগী হয়। বলছে কোনো বিষয়ে অনুরাগ সৃষ্টি হলে সেই বিষয়ে শিক্ষার্থী মনোযোগী হয়। কোনো, আরেকবার শুনবে, বলছে কোনো বিষয়ে অনুরাগ সৃষ্টি হলে সেই বিষয়ের প্রতি কী হবে, মনোযোগী হবে বেশি। আর তারপরে কি বলছে দেখো, কোনো বিষয়ে সুষ্ঠু আয়ত্তীকরণের জন্য মানে ভালোভাবে বোঝার জন্য মনোযোগী হলো এর মানে কোনো বিষয়কে কি আয়ত্তীকরণ করা, অর্থাৎ কোনো কিছুকে বোঝার জন্য ওই মনোযোগেরই ফসল, ওই মানে মনোযোগী, তার মানে মনোযোগ না থাকলে কোনো বিষয় শেখা যাবে না, সেইটাই বলছে, মনোযোগী এর ফসল। তারপর দেখো, পেশনা সঞ্চার, পেশনা মানে তোমাদের আবারও বললুম যে মোটিভেশন, ঠিক আছে।
আগ্রহ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাভিমুখী পেশনা সঞ্চার করে, অর্থাৎ শিক্ষা সম্পর্কে একটা মোটিভেশনের জন্ম দেয়। ঠিক আছে। আগ্রহ, আগ্রহ কি বললাম, মানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সম্পর্কে একটা মোটিভেশন আনে আগ্রহটা। আর তার ফলে কি হয় দেখো, সঞ্চার করে শিখন প্রক্রিয়াকে অধিক ফলপ্রসূ করে, মানে শিখনটাকে অধিক কার্যকরী অর্থাৎ ফলপ্রসূ করে। সক্রিয়তা বৃদ্ধি, এই পয়েন্টটা দেখবে, সক্রিয়তা বৃদ্ধি কি বলছে দেখো, আগ্রহ শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণে সক্রিয় করে তোলে। যে সক্রিয়তা জ্ঞান অর্জনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যে সক্রিয়তাটা জ্ঞান অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। এবার বলছে দেখো পরের পয়েন্ট, নতুন কর্মে অনুপ্রেরণা, আগ্রহ শিক্ষার্থীকে নতুন কর্মে অনুপ্রেরণা যোগায়। পরের পয়েন্ট দেখো, দক্ষতা বৃদ্ধি, আগ্রহের মাধ্যমে শেখা বিষয় শিক্ষার্থীর বিষয় জ্ঞান নিখুঁত করে। শিক্ষার্থীর কি মানে বিষয় জ্ঞান, মানে যে বিষয়টা শিখছে সেটা সম্পর্কে নিখুঁত একটা জ্ঞান তৈরি করবে। আগ্রহ যদি থাকে, তোমার এই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পড়ছো, তোমার যদি এইটার প্রতি আগ্রহ থাকে, তাহলে এটা সম্পর্কে তোমায় নিখুঁতভাবে জানতে সাহায্য করবে। ঠিক আছে, তার ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবারে আমাদের পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আর দুটো পয়েন্ট আছে দেখো, সাফল্য লাভ। 7 নম্বর পয়েন্ট দেখো, 7 নম্বর পয়েন্ট আছে সাফল্য লাভ। এখানে কি বলছে, আগ্রহের সহায়তায় শিশু জ্ঞান অর্জন করে এবং সাফল্য লাভ করে, তার ফলে তার উদ্দেশ্য পূরণ হয়। তারপরে কি আছে পয়েন্ট দেখো, সৃজনশীলতার বিকাশ, অনুরাগ শিশুর অন্তর্নিহিত সৃজনশীল সৃজনাত্মক ক্ষমতাকে, সৃজনশীল ক্ষমতা মানে কি জানো তো, নতুন কিছু করা। ঠিক আছে, অনুরাগ শিশুর অন্তর্নিহিত সৃজনাত্মক ক্ষমতার বিকাশ ঘটিয়ে অনুসন্ধানমূলক কাজে অনুপ্রেরণা যোগায়, মানে সে নিজে নতুন কোনো কিছু করতে পারবে এরকম। ঠিক আছে, আর আজকের ক্লাসটা দিতে আমার কিন্তু দেরি হয়েছে। ঠিক আছে, আমি জানি। ঠিক আছে, আর আরেকটা কথা তোমরা মনে রাখবে, তোমাদের কিন্তু আমি টাইম মতো অবশ্যই সিলেবাস শেষ করিয়ে দেবো, কোনো রকম চিন্তা করার দরকার নেই। কারণ আমি যতটা বুঝি, আমি যে কদিন পড়াচ্ছি, ঠিক আছে, আমার তো মনে হয় একটা স্টুডেন্টের মানে ছাত্রছাত্রীদের সাফল্যই হচ্ছে শিক্ষকের সাফল্য। যদি ছাত্রছাত্রী ভালো নাম্বার পায়, তবে শিক্ষকের কিন্তু নাম হয়। ঠিক আছে, নইলে কেউ জানে না যে সে কে শিক্ষক। ঠিক আছে, তার জন্য তোমাদের চিন্তা করার দরকার নেই। আবারও বলছি যে তোমরা পড়াশোনাটা করে যাও ভালোভাবে, আর ফাঁকি দিও না। অনলাইনে বলে দূরে থেকে পড়াচ্ছি বলে অবশ্যই ফাঁকি দেবে না তোমরা। তোমরা তোমাদের কর্তব্যটা ঠিকই পালন করবে, এটুকু তোমাদের ওপরে আশা রাখি। আর তোমাদের কিন্তু পরের মাসের ফার্স্ট উইকে মক টেস্ট দিতে হবে 20 নম্বরে, সেরকম ভেবে প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে নাও।